এই চেকটা নিয়ে ২ টা অবজারভেশন আছে। এই ২ টা জিনিস আপনাদেরকে বলব। তার আগে বলি, আপনাদের কি মনে আছে এই চেকটার কথা? জিল্লুকে আমি একটা চেক লিখেছিলাম ৳৮,০০০ র। সেই চেকটাকে সে ট্যাম্পারিং করে আগে একটি ৮ লিখে ফাঁকা ছিল, ৳৮৮,০০০ বানায় ফেলছিল। সেই ভিডিওটা আমার Facebook, YouTube এবং TikTok এ মিলে ৩৫ মিলিয়ন মানুষ দেখেছে। মানে ৩.৫ কোটি মানুষ দেখেছে। আপনারা অনেকে অনেক পজিটিভ কমেন্ট করেছেন। সেটা নিয়ে আমার আলোচনার বিষয় না। বাট অনেক ধরনের কমেন্টের মধ্যে ২ টা কমেন্ট আছে যেটা নিয়ে আমি আজকে ব্যাখ্যা করব। ১ম কমেন্ট হলো, অনেকেই বলছে যে, "ভাই, আমার অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে তো। টাকা থাকলে না জিল্লু টাকাটা তুলে নিয়ে যেতে পারবে, তাই না?" হ্যাঁ, আপনার কথা যৌক্তিক। আপনার অ্যাকাউন্টে আপনি ৳৮,০০০ চেক দিছেন জিল্লুকে, সে ৳৮৮,০০০ বানায় ফেলছে। এখন ৮৮,০০০ না থাকলে তো সে নিতে পারবে না। এটা সত্য। কিন্তু এখানে একটা কথা আছে। কথা হলো যে, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার পরও আপনি যখন চেক লিখবেন এবং এই জিল্লুর মতো লোকেরা এটা যখন ব্যাংকে নিয়ে প্লেস করবে এবং ব্যাংক যদি বলে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, তখন জিল্লু কি করবে? ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, মানে টাকা যেহেতু নেই, এটাকে বলে অপর্যাপ্ত ব্যালেন্স। সেই ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারণ দেখাইয়া ব্যাংক থেকে একটা স্লিপ নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার পরও আপনি যেহেতু চেক লিখেছেন, সেটা এই আইন অনুযায়ী, যে আইন অনুযায়ী এই চেকটা পরিচালিত হয়, মানে এনআই অ্যাক্ট অনুযায়ী আপনি কিন্তু অপরাধ করেছেন। এবং জিল্লু চাইলে আপনাকে পেঁচানোর জন্য আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে এবং যেই মামলার শাস্তি হইতে পারে, এই যে এখানে যেই অ্যামাউন্টটা লেখা আছে না, সেটার ৩ গুণ পর্যন্ত, এবং আপনার ১ বছর পর্যন্ত জেল হইতে পারে। তার মানে বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্টে টাকা না থাকার পরে আপনি যদি চেক লিখেন আর জিল্লু যদি প্রমাণ করতে পারে যে আপনি তাকে ৳৮৮,০০০ ই চেক দিয়েছেন, সে ফ্রড ফরজারি করে নাই, এটা যদি সে প্রমাণ করতে পারে, যদিও ফ্রড ফরজারি সেই করছে, বাট আপনি কিভাবে প্রমাণ করবেন? তাই না? এটা তো কোর্টের বিষয়। আর একটা মামলা হইলে তো আপনারা জানেন যে কোর্টে দৌড়াদৌড়ি যে কত পেইন, তাই না? এইটা গেল একটা বিষয়। আর ২ নাম্বার বিষয়, অনেকেই সেখানে কমেন্ট করেছেন যে, "ভাই, ব্যাংক থেকে ফোন করা ছাড়া টাকা দেয় না।" অনেক ধরনের কথা বলছেন, আমাকে গালিগালাজও করছেন। তো আপনাদেরকে বলতেছি, ভাই, আপনারা খেয়াল করেন, এখানে এই চেকটার বিআরআর ওপেন না? ওপেন আছে না? তার মানে জিল্লু কিন্তু এই চেকটার টাকা ব্যাংকে না গিয়া সে অন্য কাউকেও এটা দিয়ে দিতে পারে। দিয়ে দিলে সে এটার মালিক হবে। কারণ এই যে বেয়ারার চেক, বাহক চেক, শুধু ট্রান্সফারের মাধ্যমেই মালিকানা চেঞ্জ হয়ে যায়। এখন জিল্লু দিল মনে করেন কাল্লুকে, কাল্লু দিল সেন্টুকে, সেন্টু দিল নান্টুকে। এভাবে হাত বদল হইতে পারে না এই চেকটা? অবশ্যই হইতে পারে। এখন লাস্ট ম্যান যার কথা বললাম, নান্নু, নান্নু যখন ব্যাংকে গেল, তখন ওই ব্যাংক থেকে যদি এই অ্যাকাউন্ট হোল্ডারকে ফোন দেওয়া হয় যে, "হ্যালো, আপনি কি একটা চেক দিয়েছেন নান্নুকে?" এখন আমি তো চেক নান্নুকে দেই নাই। আমি দিছি জিল্লুকে। তাহলে আমি কিভাবে জানবো চেক নান্নুর কাছে গেছে? এইরকম কিছু প্রবলেম আছে যার কারণে এই চেকের অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক থেকে যে ফোন দিতে হবে, আমার জানা মতে, জানায় ভুল থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। এখন কথা হলো, যদি বাধ্যবাধকতা না থাকে তাহলে ব্যাংক থেকে চেকের টাকা দেওয়ার আগে কেন ফোন দেয়? অনেকে বলতেছে যে ভাই, ৳৫০,০০০ বেশি হলে ফোন দেয়। অনেকে বলতেছে ৳২০,০০০ বেশি হলেই ফোন দেয়। অনেকে বলতেছে ৳১,০০,০০০ বেশি হলেই ফোন দেয়। আসলে এইরকম কোনো বারও দেয়া নেই যে এত টাকার বেশি হলে ব্যাংক থেকে ফোন দিয়ে নিশ্চিত হয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে ব্যাংক কেন দেয় এটা? কেন দেয়? এটার একটা কারণ আছে। কারণ হইলো, একটা চেক যখন ব্যাংকের কাউন্টারে উপস্থাপিত হয়, তখন আইন অনুযায়ী ব্যাংক যদি তার এইটা বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকে যে এই যে ব্যক্তিটা গেছে জিল্লু, সে এই চেকের প্রকৃত হকদার না, মানে টাকা পাওয়ার যোগ্য ব্যক্তি না। ব্যাংকের কাছে এটা বিশ্বাস করার যদি যৌক্তিক কারণ থাকে, খেয়াল করেন, ব্যাংকের কারণ কিন্তু এরকম না যে ব্যাংকের কাছে মনে হইলো যে জিল্লু এটার মালিক না। হ্যাঁ, ব্যাংকের ও জিল্লুকে টাকা দেয়া যাবে না। এটা মনে হওয়ার বিষয় না। ব্যাংকার্স ডিলস উইথ ডকুমেন্ট। ব্যাংকের কাছে ডকুমেন্টাল প্রুফ থাকতে হবে যে জিল্লু এটার মালিক না। এটা আমার বিশ্বাস হচ্ছে এবং কারণ আছে। তখন ব্যাংক এই চেকের অর্থ জিল্লুকে দেয়া থেকে বিরত থাকতে পারবে। আর যদি ব্যাংকের কাছে এরকম কোনো যৌক্তিক কারণ না থাকে, তখন ব্যাংক সরল বিশ্বাসে উইথআউট এনি নেগলিজেন্স, এটা আইন অনুযায়ী কথাটা বলতেছি, ব্যাংক কিন্তু এই চেকের অর্থ জিল্লুকে দিয়ে দিবে। কথাটা বুঝতে পারছেন? এখন ব্যাংকের কাছে যদি এরকম কোনো বিশ্বাস বা সন্দেহ হয়, তখন ব্যাংক এটা প্রমাণ করার জন্য শর্টকাট ওয়ে হিসাবে ব্যাংক কি করে? একটা ধাম করে ফোন মারে। যে, "ভাই, আপনি কি এরকম একটা চেক দিছেন এই ব্যক্তিকে?" হ্যাঁ, আপনি যদি ফোন দেওয়ার পরে আপনি যদি বলে দেন, "হ্যাঁ, দিছি", তাহলে ব্যাংক পেমেন্ট করে দেয়। আর যদি আপনি না করেন তাহলে কিন্তু ব্যাংক এটা ফেরত দিয়ে দেয়। কথাটা বুঝতে পারছেন? এখন এই সকল কারণে ব্যাংক ফোন দেয়। এখন ফ্রড যখন হয়
তখন ব্যাংক অফিসার ফোন দিবে, দিয়ে নিশ্চিত হয়ে আপনাকে টাকা দিবে এই বিশ্বাস রেখে কিন্তু আপনি আসলে বাঁচতে পারবেন না। আপনি যদি সাফারার হন, ব্যাংকের অফিসারও যে এটার সাথে যুক্ত না, এই ফ্রডের সাথে, এটা আপনি কিভাবে গ্যারান্টি দিয়ে বলবেন? কারণ বাংলাদেশ তো, বাংলাদেশের মানুষ তো আমরা, তাই না? তো যার কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা যখন চেক লিখবেন, তখন চেকের সামনে যে ফাঁকা জায়গা এবং পিছনে যে ফাঁকা জায়গা এগুলো রাখবেন না, এগুলো ব্লক করে দিবেন। এবং আপনারা এই যে কথায় লিখেন, এই কথায় লেখার ফাঁকে এভাবে সমান রেখা টেনে, টেনে এই জায়গাগুলা ব্লক করে দিবেন। এবং এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা যখন একটা চেক লিখে কাউকে ডেলিভারি করবেন, যেমন জিল্লুকে যখন চেক দিয়েছেন, আপনারা খেয়াল করেন চেক বইটাতে, আমার হাতে এটা চেক বই আছে। চেক বইয়ে আপনারা দেখেন এখানে একটা মুড়ি আছে, এই চেকের একটা অংশ। এই মুড়িতে আপনারা এই চেকে যাকে দিচ্ছেন তার নাম, জিল্লু, তারিখ, অ্যামাউন্ট লিখবেন। লিখার পরে এর উল্টা পাশে আপনারা জিল্লুর একটা স্বাক্ষর নিয়ে নিবেন। ঠিক আছে? অথবা একটা আলাদা কাগজে কি বাবদ জিল্লুকে চেক দিয়েছেন সেটার বর্ণনা রেখে জিল্লুর কাছ থেকে অ্যামাউন্ট সহ একটা স্বাক্ষর নিয়ে নেবেন। তাহলে ভবিষ্যতে এই ধরনের ফ্রড ফরজারির শিকার হলেও আপনি সেই কাগজটা দেখিয়ে কিন্তু আদালত থেকে ছাড় পাবেন, মুক্তি পাবেন। সুতরাং চেকের লেনদেন করার ক্ষেত্রে আপনারা সর্বদা সচেতন থাকুন।